স্বাগত ৭১ খেলা জগের সাথে আছি আমি কোহিনুর কণা। দর্শক, আমরা দেখছিলাম সমিত সোম কথা বলছিলেন ভারতকে তারা হারাতে চায়, সেই ম্যাচ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের প্রিপারেশন চলছে, সেসব নিয়ে কথা বলবো। একই সাথে ব্রাজিল গতকাল সেনেগালের বিপক্ষে জয় পেয়েছে, সেসব ম্যাচ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক তাইবানন্ত। শুভ সকাল। সমিত সোম বলেছেন দেশি বিদেশি কিছু নাই, সেই ফর্মুলাতে ইন্ডিয়াও এগিয়ে গেছে। তারা একজন তাদের দলে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নিয়ে এসছেন, কিন্তু তার খেলা অনিশ্চিত। তাকে নিয়ে চলে এসছেন। কি মনে হচ্ছে, মানে বাংলাদেশকে ফলো করে এত তড়িঘড়ি করে তারা পাসপোর্ট শুধুমাত্র রেডি হয়েছে, এখনো সেইভাবে ফিফার অনুমতি পায়নি, তারা অস্ট্রেলিয়ান ফুটবল থেকে অনুমতি পায়নি, তারপরেও রায়ানকে তারা নিয়ে এসছে, মানে বাংলাদেশকে ভালোই সমীহ করছে। হ্যাঁ, বাংলাদেশের সমীহ করছে এবং বাংলাদেশের কালচারটাও তো অ্যাডাপ্ট তারা করলো। রায়ান উইলিয়ামস তিনি বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন এবং ইয়ার সাথে সুনীল ছেত্রীর সাথেও খেলেছেন। তো যেটা আমার কাছে মনে হয় যে জাতীয় দলের অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলেছেন সম্ভবত ২০১৯ সালে, যতটুকু জেনেছি। সো ছোট করার সুযোগ নেই আর কি। মানে আপনি দেখেছেন তার ছবি, হয়তো দেখেছেন যে ইজ ভেরি, মানে ডেফিনেটলি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, মানে ইন্ডিয়ান। তার প্যারেন্টসদের একজন তো ইন্ডিয়ান, সম্ভবত মা ইন্ডিয়ান। সো তার বাবা অস্ট্রেলিয়ান হওয়ার ফলে যে তার যে লম্বা চওড়া কাঁধ এবং ওই যে অজি একটা ব্যাপার রয়েছে, ওই যে হার না মানা মানসিকতা, সেটা তো আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ান টিমকে দেখলেই বুঝতে পারি। আর আমি নিজেও অস্ট্রেলিয়াতে ছিলাম কিছুদিন। সো অস্ট্রেলিয়ানদের এই ব্যাপারটা বেসিক্যালি স্পোর্টসে তাদের যেই ন্যাকটা রয়েছে সেই জায়গা থেকে রায়ান উইলিয়ামস। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ান পাসপোর্টটা তিনি নিয়েছেন, ২ বছর বা ২.৫ বছর ধরে ইন্ডিয়াতে খেলেন, তার কিন্তু অস্ট্রেলিয়ান পাসপোর্টটা ছেড়ে দিতে হয়েছে। সো দ্বৈত নাগরিকত্ব তিনি রাখতে পারবেন না। সো কত বড় একটা স্যাক্রিফাইস করেছেন শুধুমাত্র ভারতের জার্সি পরে খেলবেন বলে। তো যে মানুষটা তার জীবনের সাথে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তিনি মাঠে কি পরিমাণ ডেঞ্জারাস হতে পারেন সেটা কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে। এবং তাকে ভুটানের বিপক্ষে তার একটা ক্লোজ ডোর ম্যাচ খেলেছে, সেখানে তিনি ১১ নম্বর জার্সি পরে নেমেছেন, মানে সুনীল ছেত্রীর যে জার্সি সেটা, তার মানে বোঝাই যাচ্ছে যে তাকে আসলে ছেত্রীর জায়গায় রিপ্লেস করা হচ্ছে। ছেত্রীকে তো আনার কারণটা ছিল বাংলাদেশের বিপক্ষেই তাকে ফিরিয়ে আনা হয়েছিল এবং আসলে ভারতের বাংলাদেশের মতোই প্রবলেম ছিল, সেটা হচ্ছে তারা গোল পাচ্ছে না, তাদের স্ট্রাইকারদের কাছ থেকে গোল নেই এবং সেই গোলটা যেন আসে, এই জন্যই ছেত্রীকে অবসর ভেঙে ফিরিয়ে আনা। সেই কাজটা হয়নি। ছেত্রী কিন্তু নেই। অনেকে বলছেন ছেত্রী বাদ পড়েছে, ছেত্রীকে রাখা হয়নি। বেসিক্যালি ছেত্রীকে দরকার নেই, কারণ এফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার যেই তাগিদটা ভারতের ছিল সেটা এখন আর নেই। দে আর আউট অফ দ্য রেস। সো হয়তো এমন হতে পারে যে যখন আবার তারা হোমে আর একটা ম্যাচ খেলবে তখন হয়তো ছেত্রী আবার আনুষ্ঠানিকভাবে একটা অবসর নিতে পারেন। তবে ওভারঅল আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং গেম। এবং আপনি সমিত সোমের যেই আমরা রিপোর্টটা দেখছিলাম, সমিত সোমের যে ফুটবল মস্তিষ্ক, তার অর্ধেকটা যদি বাংলাদেশের পুরো টিমের থাকতো, অর্ধেকটা, তাহলে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতো। কারণ এই কিছু বেসিক জিনিস বুঝতে হবে। আপনি দেখেন এই যে দেশি বিদেশি খেলোয়াড়ের কোনো ভেদাভেদ নাই। এখন প্রবাবলি 7 জন আমাদের মানে বিদেশ থেকে আসা প্রবাসী ফুটবলার রয়েছেন, তাদের আধিক্যটা বেশি। বাট স্টিল এই যে তিনি যে অত দূরে থেকেও সেই কোথায় থাকেন তিনি কানাডাতে, তারপরও তার এই সেন্সটুকু রয়েছে যেখানে আসলে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে, দেশপ্রেমটা জাগ্রত করতে হবে। দিস ইজ অ্যামেজিং। অ্যাট দ্য সেম টাইম সমিত সোম যেটা বলেছেন যে আমাদের কিছু ছোট ছোট জায়গায় কাজ করতে হবে। আমরা যে আসলে এগিয়ে রয়েছি, ধরেন আমরা নেপালের সাথে 1 গোল খেয়ে 2টো গোল দিয়ে দিলাম, এই যে আমরা এগিয়ে গেলাম, এগুলো তো আমাদের ফুটবলে আমরা দীর্ঘ সময় ধরে দেখি না। আমরা হংকং এর সাথে 3-1 পিছিয়ে থেকে একদম লাস্ট মিনিটে 3-3 করে ফেললাম। এই যে 3-3 করলাম বটে, 3-3 হলো স্কোর লাইন, কিন্তু ম্যাচের তো মোমেন্টামে এগিয়ে গেলাম। এই এগিয়ে থাকার, মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকা বা মাঠের রেজাল্টে এগিয়ে থাকা, সেটা যে লাস্টে গিয়ে আমরা মানে গোলমাল পাকিয়ে ফেলছি, ওই জায়গাটাতে যে ছোট ছোট ইফস অ্যান্ড বাটস গুলো ক্লিয়ার করতে হবে, এটা আসলে সমিত সোম, হামজাদের মতো বড় প্লেয়ার, যারা বাংলাদেশি ফুটবলারদের তুলনায় অনেক বড় প্লেয়ার, যাদের ফুটবল ব্রেইন বাংলাদেশি ফুটবলারদের চেয়ে বেশি, তাদেরকে স্টেপ আপ করতে হবে। এবং আমি মনে করি যে সমিত সোম যেই ব্রিফটা মিডিয়াকে করেছেন, এই ব্রিফটা মিডিয়াকে না করে আসলে টিমকে করা উচিত। এটা ডেফিনেটলি ভারতের বিপক্ষে কাজে লাগতে পারে। নিশ্চয়ই। তাদের তো আসলে ফুটবল ব্রেইন আছে, সেটা ঠিক আছে, কিন্তু এক্সিকিউট তো আমরা দেখি করতে পারি না। সমিত সোমকে আমরা দেখি তিনি আসলে বলটা সার্ভ করার পরে যাকে সার্ভ করবেন তাকে তিনি ডিরেকশনটাও দেন যে তার কি করতে হবে, কিন্তু সেইটা আসলে বোঝার মতোই অবস্থা এখনো বাংলাদেশের ফুটবলারদের হয়নি এবং সেজন্য আমরা দেখি যে হয় না, আসলে মিস পাস হয়ে যায়। এবং শেষ সময় যে গোল খাওয়ার যে বিষয়টা, আপনি 4টা গোলও যদি করেন, আপনি যদি শেষ বেলায় এইভাবে গোল খেয়ে ম্যাচটা হেরে যান, মানে আলটিমেটলি তো আমরা ম্যাচটা জিততে চাই। নেপালের বিপক্ষে আমরা হামজা, সমিত, জায়ান এদেরকে নিয়েও জিততে পারলাম না, মানে আমরা আর কবে জিততে পারবো? এটা একটা ভালো প্রশ্ন বলেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে ধরেন হংকং এর সাথে হংকং অপোনেন্ট হিসেবে এবং নেপাল অপোনেন্ট হিসেবে আমি মনে করবো নেপাল ডিফিকাল্ট, কারণ নেপাল আপনাকে চেনে
নেপালের যতগুলো প্লেয়ার বাংলাদেশি লিগে খেলেন, এই অনন্ত তামাং যিনি লাস্ট মিনিটে গোল করেছেন, তিনি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ইনক্লুডিং মিতুল মার্মা কি ভুল করতে পারেন সবই জানেন, যেটা হংকং জানে না, যেটা ভারত জানে না। সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় হয়তো নেপালের বিপক্ষে ম্যাচটা কিছুটা ডিফিকাল্ট ছিল বাংলাদেশের। অ্যাট দ্য সেম টাইম সমিত সোম আরেকটা কথা কালকে বলেছেন যেটা আমার খুব ভালো লেগেছে, যে ভাগ্য আসলে কপাল লাগে আপনার। এই যে বারবার আপনি ওই 95th মিনিটে গিয়ে গোল খাচ্ছেন, আপনি 89 মিনিটে গিয়ে গোল খাচ্ছেন, কপালটাও আপনার সাথে নেই। ডেফিনেটলি ডিফেন্ডাররা মিস্টেক্স করছেন, লাস্ট মিনিটে গিয়ে আমরা প্যানিক করছি, যেটা হংকং ম্যাচ শেষে বলেছিলেন জামাল ভুইয়া, যে আমরা তো মনে করেছি খেলা শেষ হয়ে গেছে। সো এই যে এই জিনিসগুলো, এই যে আমাদের ভাগ্যটা আসলে সাথে নেই, সেই ভাগ্যটাকে ফিরিয়ে আনতে হবে। আর যেই দেশকে আপনি 22 বছর ধরে হারাতে পারেন না, তাকে হারাতে হলে ভাগ্য আপনার আসলে লাগবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ টিম শুধুমাত্র তো ফুটবলে ভাগ্য দিয়ে যেতে যাবে না, আপনাকে এখানে অ্যাটাকিং ফুটবলও খেলতে হবে। এখন দেখতে হবে যে হাভিয়ার কাবরেরা আসলে কোন ফরমেশনে দলকে খেলাচ্ছেন। তিনি কি 4-2-3-1 যেটা নেপালের সাথে খেলিয়েছেন সেম ফরমেশনে যাবেন? সেক্ষেত্রে সেম ফরমেশনে গেলে যখন তিনি 4-2 করবেন, এটাকে 2 করার ক্ষেত্রে হামজার সাথে তার আসলে ওইখানে পার্টনারটা কে হবে, অনেকগুলো অপশনস তার হাতে রয়েছে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে হি ক্যান গো উইথ হৃদয়। সো হৃদয় হামজাকে তিনি রাখতে পারেন। আমরা দেখেছি ফয়সালকে রাইট উইংয়ে খেলিয়েছেন, ফয়সাল কিন্তু লেফটি, সো আবার তাকে লেফট উইংয়ে এনে তিনি কিন্তু আবার তাকে লেফট উইঙ্গের হিসেবেও খেলিয়েছেন। আমার মনে হয় কোচ দেখেছেন যে আসলে কাকে কোথায় খেলালে কোন জায়গাটা নেপালের ম্যাচে ওটা ঝালাই করে নিয়েছে। কোচ বুঝতে পেরেছেন না আমি আরেকটা জিনিস, সিচুয়েশনে পরিস্থিতি পরিবর্তন সেটা তিনি করতে পেরেছেন। আমার মনে হয় যে এতদিনে তো বোঝা উচিত। একটা জিনিস খুব খুব কমনলি আজকাল আমি বাংলাদেশের ফুটবল ফ্যাটার্নিটিতে শুনি যে এখন হামজা সমিত চলে আসাতে বাংলাদেশের ফুটবলের যে স্টেপ আপটা হয়েছে ওইটার সাথে কোচের এই ব্রেনটা যায় না। এবং আমি যদি আরেকটু রুডলি বলি, সেটা হচ্ছে যে আসলে হাভিয়ার কাবরেরা বাংলাদেশের ফুটবলের সাথে এখন আর চলে না, এরকম একটা কথা বলা হয়। বাট আমার মনে হয় তাকে যেহেতু এতগুলো সুযোগ দেওয়া হয়েছে, আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারে। ভারতের বিপক্ষে ম্যাচটা হারলে হোমে কাবরেরা চাকরি বাঁচানো আসলে তখন কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু হাভিয়ার কাবরেরা ভারতের সাথে জিতলেও যে চাকরিটা বাঁচাতে পারবেন এই গ্যারান্টিও কিন্তু নেই। বাট তারপর আমি মনে করি যেহেতু সমিত সোম কালকে স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন, যে কারণে বারবার আমি তার ফুটবল ব্রেইনের কথা বলছি, যে আমি আসার পরে 4টা ম্যাচ খেলেছি, একটাও জিততে পারিনি। এই যে একটা হিসেব করা, এই হিসেবগুলো তো বাংলাদেশের ফুটবলারদের জানতে হবে, শিখতে হবে, এবং আমি আশা করি তারা শিখবেন, এই ব্রিফগুলো তারা শুনবেন। হামজা এখন পর্যন্ত জেতেননি, সমিত সোম জেতেননি। হামজা জিতেছেন ফ্রেন্ডলি ম্যাচটা, জিতেছেন মানে জাতীয় দল, যেটা যেই ম্যাচটা আসলে এফসি এশিয়ান কাপের ম্যাচগুলোর কথা বলছে। আমার মনে হয় যে লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশ ইজ এ গুড টিম। আমি মনে করবো যে স্লাইটলি ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট রায়ান উইলিয়ামস রয়েছেন, যদিও মোহনবাগানের কোনো ফুটবলার এবার ভারতের দলের সাথে ট্রাভেল করছেন না, ওইখানে আবার তাদের কিছু ঝামেলা রয়েছে, যেহেতু ক্যাম্পে মোহনবাগানের কেউ আসেনি। কোচ জামিল তিনিও বলেছেন যে ঠিক আছে তাহলে মোহনবাগান ছাড়াই আমরা খেলবো। সো তিনিও এসেছেন, ওইখানে কিছু হয়তো রাগ ক্রোধের জায়গা রয়েছে। বাট স্টিল ভারত বাংলাদেশের সাথে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, যে কোনো লেভেলের খেলা হোক, ভারত হারতে চাইবে না। এবং বাংলাদেশও আমি মনে করি, যেটা বারবার জামাল ভুইয়া বলেন, যে ভারতের সাথে খেলা হলে আমরা রাশ অফ ব্লাড ফিল করি, আমরা মনে করি যে তাগিদ রয়েছে জেতার। এবং বাংলাদেশের মানুষ তো খুবই এক্সাইটেড ফিল করে ভারতের সাথে খেলা হলে। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাটাই শুধু করতে পারি, কারণ এর চেয়ে আর বেশি কি বা করার আছে। যত ধরনের পসিবিলিটিস ছিল যে দলকে দেয়ার, সবই তো আসলে করা হয়েছে। এত এত বিদেশি এবং প্রত্যেকেই কাজ করছেন, যাদেরকে আনা হচ্ছে এমনও আমরা বলতে পারি না যে এই ইনক্লুশনটা ফ্লপ হয়েছে, কোনো কিছুই না। মোটামুটি সবকিছু ঠিকঠাক মতোই কাজ করছে, শুধু আসলে আমরা জয়টা পাচ্ছি না। নিশ্চয়ই ভারতের বিপক্ষে প্রত্যাশিত জয়টা আমরা পাবো। আমরা একটু ব্রাজিল ম্যাচ নিয়ে কথা বলি। গতকাল তারা সেনেগালের বিপক্ষে খেলেছেন, তাদের অবস্থাও বাংলাদেশের মতোই আছে আসলে। কখনো মনে হচ্ছে খুব ভালো করছে, পরের ম্যাচে একেবারে হেরে এমনভাবে পারফরমেন্স দেখাচ্ছে, তখনই আবার অনেক কথা। কার্লো আনচেলত্তি এখনো পর্যন্ত জয়েন করার পরে ব্রাজিলকে যে একেবারে আকাশে তুলে ফেলেছেন, ব্যাপারটা সেটা না। তিনিও টালমাটাল অবস্থায় আছেন, নেইমারকে পাচ্ছেন না, নেইমারকে বলছেন তার পজিশন পাল্টে ফেলতে, আবার ভিনিসিয়াসকে নেইমারের দায়িত্ব দিচ্ছেন, এস্তেভাওকে নিয়ে কথা বলছেন। সবকিছু মিলে ব্রাজিলের কি অবস্থা দেখছেন? মানে এটা স্বস্তির ব্যাপার যে ব্রাজিল জিতেছে ফাইনালি। খেলাটা ছিল মনে হয় সেনেগালের সাথে সম্ভবত, হ্যাঁ সেনেগালের সাথে, আফ্রিকার যে দলগুলোর সাথে খেলেছে এই পর্যন্ত 4টা ম্যাচ, সেখানেও জিততে পারেনি। হ্যাঁ মানে ফাইনালি তারা সেনেগালকে হারালো, এবং সেটা খুব ডমিনেন্ট ফুটবল খেলে হারিয়েছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় আনচেলত্তি এটাই চাচ্ছিলেন, কারণ তারা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিল যে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল, সে কারণেই তো আনচেলত্তিকে নিয়ে আসা। এবং আনচেলত্তি কোথা থেকে এসেছেন? আনচেলত্তি রিয়াল মাদ্রিদের চাকরি ছেড়ে তিনি এসেছেন, যেখানে মানে হাইয়েস্ট লেভেল অফ কম্পিটিশন রয়েছে, যেখানে শুধুমাত্র লা লিগা জেতার তাগিদটা না প্রত্যেক সিজনে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জেতার তাগিদটাও থাকে। সো এরকম ফুটবল মস্তিষ্ক যখন ব্রাজিলের দায়িত্ব নেয়, তার মানে বুঝতে হবে যে
ব্রাজিল ফুটবল ফেডারেশন ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে অনেক হয়েছে, এবার উই ব্যাডলি নিড দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। সো সেই জায়গা থেকে এই টিমটাকে একটু গোছাতেও তো সময় লাগবে, কারণ এই টিমটা আসলে এলোমেলো ফর দ্য লং রান। ব্যাপারটা যদি হতো যে 1 মাস 2 মাস 3 মাস ধরে খারাপ খেলছে, ব্রাজিল লম্বা সময় ধরে খারাপ খেলছিল। সো এখন তিনি দলটাকে সাজাচ্ছেন। এস্তেভাও কালকে গোল করেছেন, ক্যাপ্টেন ক্যাসেমিরো কালকে গোল করেছেন এবং দুটো গোলই মনে হয় প্রথমার্ধে হয়েছে। আমি যেটা মনে করি যে এস্তেভাও ক্যান বি এ পটেনশিয়াল ভেরি সুপারস্টার। চেলসির হয়ে খুব ভালো সিজন কাটাচ্ছেন, ব্রাজিলের হয়ে 10 ম্যাচে 4টা গোল পেয়েছেন। সো যেহেতু ট্যালিটা বাড়ছে, বয়সটা মাত্র 18, বয়সও খুবই কম, সো খুবই ইয়াং, এবং বয়স কম হলে স্ট্রাইকাররা কতটা ক্ষুরধার হতে পারে সেটা তো আমরা এমবাপ্পেকে দেখলেই বুঝি। এমবাপ্পে গতকাল পরশু রাতেও জোড়া গোল করেছেন ফ্রান্সের হয়ে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে আনচেলত্তি যে কাজটা করতে চেয়েছেন, প্রথম 1-2টা ম্যাচ একদমই ভালো খেলেনি ব্রাজিল, কারণ আনচেলত্তি আসলে বুঝতে পারছিলেন না যে কিভাবে এই দলটাকে নিয়ে কোন ফরমেশনে খেললে, কাকে কোথায় রাখলে জেলটা করা যেতে পারে। এখন মনে হয় আনচেলত্তি ফাইনালি সে জেলটা করেছেন। রিয়েলি গুড টু সি ব্রাজিল ডমিনেট করছে মাঠে। এই খেলাটা আসলে মূল জায়গায় গিয়ে খেলতে হবে। ধরেন আপনি আর্জেন্টিনাকে লম্বা সময় ধরে জিততেই দেখছেন, সেটা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ড বলেন, সেটা ওই অ্যাঙ্গোলার সাথে লাস্ট ম্যাচটা 2-0 গোলে জিতেছেন সেটা বলেন, যে কোনো ম্যাচই দেখবেন যে আর্জেন্টিনা ডমিনেট করছে এবং খুব কম ম্যাচে আর্জেন্টিনা পা হরকায়। বিশ্বকাপ কোয়ালিফাইং এর লাস্ট যে ম্যাচগুলো তারা খেলেছে, এগুলো তো আসলে পয়েন্টের তাদের দরকার ছিল না। এখানে যদি কোনো প্লেয়ারের চোট হতো, তারা এক্সপেরিমেন্টও করেছে, হ্যাঁ দরকারও ছিল না, যে কারণে হয়তো একবার দুবার হোঁচট খেয়েছে। বাট ওভারঅল আর্জেন্টিনার যে ফ্লোটা রয়েছে সেই বিশ্বকাপ জয়ের পর থেকে, ব্রাজিল তো এটা দেখছে, এবং আর্জেন্টিনা যেহেতু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, আমি মনে করি ব্রাজিল এবার একটা ভালো ফাইট দেবে বিশ্বকাপে। এর পরের ম্যাচ ব্রাজিল ফ্রান্সে যাবে, প্যারিসে গিয়ে তারা খেলবে। তারা কিন্তু আসলে তাদের তিউনিসিয়ার সাথে খেলবে, প্রস্তুতিটা কিন্তু সেভাবেই করছে। আমরা আর্জেন্টিনাকে দেখছি তারা মোটামুটি প্রীতি ম্যাচ খেলছে, যেখানে ইনভাইটেশন পাচ্ছে সেখানে সেভাবে যাচ্ছে, কিন্তু ব্রাজিল সিরিয়াসলি করছে। এর আগে দক্ষিণ এশিয়াতে এসছে, সেখানে জাপানের সাথে খেলেছে, সাউথ কোরিয়ার সাথে খেলেছে, তারা কিন্তু প্ল্যানিং এর মধ্যেই আছে। এটাই আবার আপনাকে বলছিলাম যে আপনি যখন আসলে এমন কাউকে পাবেন আপনার ফেডারেশনের দায়িত্বে বা দলটার দায়িত্বে, যিনি আসলে ফুটবলটাকে বোঝেন, শুধু বোঝেন না ভালোবাসেন। আমি সবসময় মরিনিওর বিগ ফ্যান ছিলাম অ্যাজ এ ম্যানেজার। তার পাগলামিগুলো আমার ভালো লাগতো, এবং রিয়াল মাদ্রিদের দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন, যা করতেন তিনি এবং পেপ মিলে ওই সময় আসলে দুই ডাগ আউটে। বাট আনচেলত্তিকে দেখার পর থেকে আমার মনে হয়েছে যে এত পারফেক্ট কোচ আসলে আর কোনোভাবেই হতে পারে না, এবং ব্রাজিল ফ্যান যারা রয়েছেন তারা মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যখন আনচেলত্তি দায়িত্বটা নিয়েছেন। কারণ আনচেলত্তির দায়িত্বটা নেওয়ার আগেও তো প্রচুর স্পেকুলেশন ছিল, এবং আনচেলত্তি নিয়েছেনও খুব রাজকীয়ভাবে। যেই হেলিকপ্টারে করে নেমেছেন, এরকম অনেক রকমের স্পেকুলেশন ছিল যে ওই হেলিকপ্টারটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি ওখান থেকে যে বাসায় যাবেন ওই বাসার পথে যে গাড়িটা ছিল গাড়িটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে, যেই বাসাটা রয়েছে ওই বাসাটার বাজার মূল্যগত সবকিছু মিলিয়ে আনচেলত্তির ইনক্লুশন আমি মনে করি ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটা বিগ স্টেপ। এটাই গেম চেঞ্জার। এবং ব্রাজিল কতটা ডেসপারেট এইবারের বিশ্বকাপে ভালো করার জন্য, ভালো না ঠিক, বিশ্বকাপটাকে আসলে রিট্রিভ করার জন্য, সেটা আসলে বোঝাই যাচ্ছে। তারপরেও দিল্লি এখনো অনেক দূর, দেখা যাক কি হয়, সেসব নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। তাই বলুন তো, অসংখ্য ধন্যবাদ।